লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এই যে ক্যাটাগরি পর্যন্ত দেখতেছিলাম, পরে মনে হয় ওই যে কারেন্ট চলে গেল না, কি প্রবলেম হলো? আচ্ছা, হ্যাঁ, অফ হয়ে গেছিল। ওকে, আমরা এখানে ক্যাটাগরির লিস্টটা করতেছিলাম। লিস্ট করতে যে এতটুকু পর্যন্ত করা হয়েছিল, আমাদের ফটোটা আনা বাকি ছিল। এখন ফটোটা আনবো আমরা। এখানে ফটো আমরা আপলোড করছিলাম এই আপলোড ফোল্ডারের মধ্যে। তো আমাদেরকে এখানে ফটো দেখানোর জন্য লিঙ্ক করতে হবে ইমেজ ট্যাগ দিয়ে। আমরা যেহেতু অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছি আর আমাদের আপলোড ফোল্ডারটা তার এক লেভেল বাইরে আছে, সো // দিয়ে বাইরে চলে আসলাম। তারপর আপলোড ফোল্ডারের মধ্যে আমাদেরকে ছবির ফাইলের নামটা দিতে হবে। সো ফাইলের নামটা হবে আমাদের ক্যাটাগরি ফটো। এখানে এটা, আর এটার একটা উইডথ আমরা সেট করে দিব ছোট করে, যাতে ইমেজটা দেখায় 100। এখন যদি আমরা রান করি, এই ছবি দুইটার আসছে, আরেকটা ছবি মেবি আমরা ডিলিট করে দিয়েছিলাম। এটা ওকে, এটা আমরা লিস্ট করছিলাম। এখন আমরা হচ্ছে এই ক্যাটাগরি আমি অলরেডি যেটা অ্যাড করছি, এটা যাতে এডিট করতে পারি ওই অপশনটা করব। তো এডিট করার জন্য আমরা আমাদের এই লিস্টের এখানেই এডিট করার জন্য একটা লিঙ্ক তৈরি করব। অ্যাডমিন প্যানেলের এই তো ডিজাইন করে লগইন রেজিস্ট্রেশন দেখা হয়েছে। তারপর আমরা ক্যাটাগরি অ্যাড করা পর্যন্ত দেখছি। আজকে এখন আমরা ক্যাটাগরি এডিট দেখব। এডিট করার জন্য আমরা অন্য আরেকটা হচ্ছে লিঙ্ক তৈরি করব, এবং ওই এডিটের লজিক লেখার জন্য আমরা এডিট category.php নামে একটা ফাইল তৈরি করব। আর এখানে আমরা এটা লিঙ্ক করে দিচ্ছি। এখানে এডিট, এইটাতে ক্লিক করলে আমরা স্পেসিফিক একটা ক্যাটাগরি এডিট করতে পারবো। তবে এডিট করার জন্য আমাদেরকে আবার আমরা যে এডিট করতে চাচ্ছি, কোন ক্যাটাগরিটা এডিট করতে চাচ্ছি ওইটা তো আমার জানতে হবে। আমি এডিট বাটন দিলাম, তো আমি এখন এডিট লিঙ্কে ক্লিক করলে হয়তো আরেকটা ফর্ম আসবে, যেই ফর্মে আমি যেই ক্যাটাগরিটা ক্লিক করলাম ওই ক্যাটাগরির অলরেডি থাকা ডাটাগুলো দেখাবে। আর আমি যদি ওইটাতে কোনো চেঞ্জেস করে আপডেট করি তাহলে ওই ডাটা আপডেট হয়ে যাবে। সো আমি এখন এখানে ক্লিক করে যে এডিট পেজে যাব, ওই পেজে যাওয়ার পর আমার বুঝতে হবে যে আমি কোন ক্যাটাগরিটাকে ক্লিক করে ওই পেজে যাচ্ছি, কারণ ওই ক্যাটাগরির ইনফরমেশন আবার ওইখানে আমাকে লোড করতে হবে। তো আমরা যেটা করব, আমরা যে এডিট ক্যাটাগরির লিঙ্কটা তৈরি করছি, এই লিঙ্কের মধ্যে আমরা হচ্ছে ক্যাটাগরির আইডিটা পাস করে দিব, কারণ একটা ক্যাটাগরিকে আইডেন্টিফাই করার জন্য আইডিটাই হচ্ছে তার ইউনিক আইডেন্টিটি। সো এইখানে আমরা কুয়েরি স্ট্রিং এর মধ্যে বা গেট মেথডে আইডি ইকুয়াল টু php ইকো, এখানে আমরা হচ্ছে ক্যাটাগরির আইডিটা পাস করে দিব। তাহলে এখন যদি আমরা এটা সেভ করে ফাইলটা রান করি, আমরা দেখব যে আমাদের ইউআরএল এ নিচে ওই যে আইডি ইকুয়াল টু 1, আইডি ইকুয়াল টু 2, আইডি ইকুয়াল টু 3 এরকম লিঙ্ক তৈরি হয়ে গেছে। তাহলে আমি এখন ওই পেজে গেলে আমার ইউআরএল থেকে যদি হচ্ছে আইডিটা ধরি, আমি বুঝে যাব যে কোন ক্যাটাগরিটা আমি এডিট করতে চাচ্ছি। তো আমাদের এই পেজটা নাই, তাই এখন এরর দেখাচ্ছে। আমাদেরকে এখন এই পেজটা তৈরি করতে হবে। হ্যাঁ, $_get ভ্যারিয়েবল ব্যবহার করে আমরা ইউআরএল থেকে ডাটাটা পেতে পারি। তো এখানে আমরা এডিট ক্যাটাগরির নিব। আমরা তখন সেশনে ডাটা রেখে নিতে হবে আর কি। এক পেজ থেকে আমরা এক পেজ থেকে আরেক পেজে, এই যে আমরা যেমন ওই যে সেশনের মধ্যে ডাটা রেখেই তো ইউজারের আইডিটা কি, ইউজার নেম কি আমরা প্রত্যেকটা পেজে পাচ্ছি আর কি। তো নর্মালি এক পেজ থেকে আরেক পেজে ডাটা আমি পোস্ট মেথডেও পাঠাইতে পারি, গেট মেথডেও পাঠাইতে পারি। বাট যদি এমন হয় যে ওই ডাটাটাকে আমাকে এক পেজের বেশি সময় ধরে রাখতে হচ্ছে, তখন বেশি মানে সেশনটা ইউজ করতে হবে। তো এইখানে আমার তাহলে এডিট ক্যাটাগরি পেজে কি করতে হচ্ছে, এইখানে ফার্স্টে আমাদেরকে একটা ফর্ম তৈরি করতে হবে।
আর ফর্ম আমরা অ্যাকচুয়ালি ক্যাটাগরি রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্মটা তৈরি করছিলাম বা ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাকচুয়ালি ওই ফাইলটাই নিয়ে নিতে পারি অ্যাড ক্যাটাগরির, কারণ অ্যাড ক্যাটাগরির ফর্মটা আর হচ্ছে এডিট ক্যাটাগরির যদি আমি ইন্টারফেসের কথা চিন্তা করি মেইনলি সেমই হবে। শুধু আমাদের ক্যাটাগরি যখন আমরা তৈরি করতে গেছিলাম তখন আমাদের হচ্ছে কোনো ভ্যালু ছিল না, আর এখন আমরা যেটাকে এডিট করতে যাচ্ছি ওই ভ্যালুটা থাকবে আমাদের। তো আমরা যদি এটাকে এখন রিফ্রেশ করি পেজ চলে আসছে, কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে কি এই টেক্সট দুইটা চেঞ্জ করা আর এখানে অলরেডি যে ভ্যালুটা আমার আপলোডেড আছে বা ডাটাবেসে আছে ওই ভ্যালুটাকে নিয়ে আসতে হবে। সো ফার্স্টে আমি পেজের টাইটেলটা চেঞ্জ করে দিই, এডিট ক্যাটাগরি, এখানেও ফর্ম হয়ে যাবে এডিট, ফর্মের নামও আমরা চেঞ্জ করে অ্যাড থেকে এডিট করে দিলাম। আর তারপর এখন এইখানে ক্যাটাগরি নেমে আমাদেরকে অলরেডি যে নামটা ইনপুট দেওয়া আছে ওইটা দেখাইতে হবে। আর ফটোর ক্ষেত্রে আমরা তো ফটোর ফাইলটাকে এখানে প্রিফিল করতে পারবো না, আমরা যেটা করব কারেন্ট যে ছবিটা আছে ওইটার একটা ছোট্ট প্রিভিউ দেখাই দিব এখানে। তো আমি যদি এখন আমার এই স্পেসিফিক ক্যাটাগরির ডাটা আনতে চাই তাহলে আমার কি করতে হবে, ডাটাবেস থেকে এসকিউএল কোয়েরি করতে হবে এবং ক্যাটাগরি আইডিটা ম্যাচ করে আমার ওই রোয়ের ডাটাটাকে শো করতে হবে বা আনতে হবে। সো ওইটা করার জন্য আমরা যেটা করব এখানে আমাদেরকে সিলেক্ট কোয়েরি বা রিড কোয়েরি লিখতে হবে। আমরা একটা কোয়েরি লিখব ডলার কানেকশন প্রিপেয়ার মেথডের মধ্যে আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম, আমাদের টেবিলের নাম হচ্ছে ক্যাটাগরিজ, আর স্পেসিফিক একটা রোকে আমি নিতে চাই তো, সো এটাকে আইডেন্টিফাই করতে পারতেছি আমি কিভাবে আইডি ধরে। আর আইডি ইকুয়াল টু আমি প্লেস হোল্ডার দিলাম আইডি, আমার কোয়েরিটা লেখা হলো। এখন আইডির জায়গায় আমি কোন ভ্যালুটা পাস করতে চাই ওইটা আমাকে বলে দিতে হবে। আর এই যে আমি কোয়েরিটা তৈরি করলাম এটাতে অ্যাকচুয়ালি আমি কানেকশনের মধ্যে কল করছি, এটা কোলন আইডি। কোলন আইডির মানে হচ্ছে যে আমি একটা প্লেস হোল্ডার তৈরি করতেছি। এটা নিয়ে বলছিলাম যে আমরা যে এসকিউএল কোয়েরিগুলো করব, এসকিউএল কোয়েরি করার সময় আমাদেরকে ইউজারের কাছ থেকে আমরা যেই ডাটাগুলো পাবো ওইসব ডাটা সব ডিরেক্টলি এইভাবে না দিয়ে প্লেস হোল্ডার, নেমড প্লেস হোল্ডার ব্যবহার করে দিব। তো এটা হচ্ছে আমার জন্য একটা প্লেস হোল্ডার। আমরা ওই যে লগ ইন তারপরে অ্যাড ক্যাটাগরির সময় আচ্ছা এই জায়গায় ডিফারেন্ট হচ্ছে আমি যদি এখানে এসকিউএল এর সাথে ভ্যালুটা দিয়ে দিতাম তাহলে ইউজার এসকিউএল ইনজেকশনের যে সম্ভাবনা আছে, ইউজার যদি ভালনারেবল কোর্স দেয় তাহলে আমার এসকিউএল ইনজেক্ট হয়ে যেতে পারে। ইউজার চাইলেও আমার এই এসকিউএল এর মধ্যে মডিফিকেশন করে ফেলতে পারবে। বাট এইভাবে প্রিপেয়ার কোয়েরির মধ্যে প্লেস হোল্ডার দেওয়ার আমাদের সুবিধা হচ্ছে তখন এই এসকিউএল কোয়েরিটা এসকিউএল সার্ভারের কাছে আগে যায়। আর আমি এখানে যে বলে দিচ্ছি যে ক্যাটাগরি নামের জায়গায় এই প্লেস হোল্ডার যাবে আর ক্যাটাগরি ফটোর জায়গায় এই প্লেস হোল্ডার যাবে, এবং পরবর্তীতে আমি বাইন্ড ভ্যালু দিয়ে বলে দিচ্ছি যে এই প্লেস হোল্ডারের জায়গায় ইউজার এই ভ্যালুটা দিচ্ছে এটা যাবে, এবং ক্যাটাগরির এই প্লেস হোল্ডারের জায়গায় ইউজার আমাকে এই ভ্যালুটা দিচ্ছে এই ভ্যালুটা যাবে। সো এই জায়গায় যেহেতু ইউজারের ভ্যালুটা আলাদাভাবে যাচ্ছে আর এসকিউএল কোয়েরিটা হচ্ছে সার্ভারের কাছে আলাদা যাচ্ছে, তাই তখন এসকিউএল ইনজেকশনের আর হচ্ছে ইয়েটা থাকে না। কারণ এই ডাটাটা যখন পরবর্তীতে এই প্লেস হোল্ডারের মধ্যে যায় সে এটা ওই আপনার বাইট কোডে বা কনভার্ট হয়ে তারপর যায় আর কি, যার ফলে তখন আর হচ্ছে আপনার এইভাবে এসকিউএল ইনজেকশনের ভয় থাকে না। এই কারণে সবসময় এসকিউএল মাইএসকিউএল বা যে কোনো এসকিউএল কোয়েরি লেখার সময় এই প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করা হচ্ছে মাস্ট। তো আমরা এখানে আইডিটা দিতে চাই। সো আমার এখন এই কোয়েরির মধ্যে বাইন্ড ভ্যালু ব্যবহার করে আমরা এই আইডির জায়গায় কোন ভ্যালুটা পাস করতে চাচ্ছি এটা বলে দিতে হবে। ফার্স্ট প্যারামিটার হিসেবে আমার প্লেস হোল্ডারের নামটা ব্যবহার করতে হয়, আর সেকেন্ড প্যারামিটারের হিসেবে আমি এখন এই জায়গাটায় কোন ভ্যালুটা পাস করতে যাচ্ছি ওইটা বলতে হবে। সো আমাদের ক্ষেত্রে আমরা ভ্যালুটা পাচ্ছি কোথা থেকে, $_get
আইডি থেকে। আর থার্ড প্যারামিটার হচ্ছে আমাদের জন্য অপশনাল, ডিফল্ট ভাবে ওইটা করে কি, এই বাইন্ড ভ্যালুতে আমি যেই ডাটা পাঠাচ্ছি সব ডাটাকে সে স্ট্রিং হিসেবে নেয়। আর আমরা যদি আমাদের ক্ষেত্রে এখন চিন্তা করি, আইডিটা কি একটা ইন্টিজার, সো আমরা এখানে স্পেসিফিকভাবে বলেও দিব যে যদি ইউজার এটা যখন ডেটাবেজের কাছে যাবে সেই ডাটাকে ইন্টিজার হিসেবে হচ্ছে আপনার ব্যবহার করবে। এটা এইভাবে থার্ড প্যারামিটারের মধ্যে বলে দিলাম। আর স্ট্রিং এর ক্ষেত্রে ওটা ফাঁকা রাখলেই হয়, কারণ ডিফল্টভাবে তখন সেই স্ট্রিং হিসেবেই নেয়। এটা করার পরে আমাকে কুইরি এক্সিকিউট এটা রান করতে হবে। এটা রান করলে আমার হচ্ছে এই যে আমি দুইটা লাইন লিখে হচ্ছে যে কুইরি লিখলাম, তারপর বাইন্ড ভ্যালু করলাম, এটা তখন সে সার্ভারের কাছে পাঠিয়ে দিচ্ছে বা রান করে দিচ্ছে। এবং রান করার পরে আমি যে ডাটাটা পাচ্ছি ওই ডাটাটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে এই কুইরির মধ্যে ফেচ মেথড কল করতে হবে। ফেচ মেথড করে কি, এই যে কুইরিটা হলো, এই কুইরির ফলে যেই ডাটা আসলো, হ্যাঁ ওইখান থেকে একটা রো এনে দেয়। আর আমার যখন হচ্ছে একাধিক রো আসার সম্ভাবনা থাকবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে ফেচ অল। সো এখানে আমরা আমাদের ইউজারের কাছ থেকে যে আইডি পেলাম এই আইডি ধরে ডাটাবেস থেকে কুইরি করে ওই ডাটাগুলো এই ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসলাম। সো এখন কাজ হচ্ছে আমি যেহেতু আমার এক্সিস্টিং ক্যাটাগরির ভ্যালু পেয়ে যাচ্ছি এখান থেকে, এই ডাটাটা আমাকে আমার ফর্মের মধ্যে শো করাইতে হবে। আর ফর্মের মধ্যে আমরা ডাটা শো করাইতে পারি কিভাবে, ভ্যালু ইকুয়াল টু লিখে এটার মধ্যে আমরা যে ভ্যালুটা দিয়ে দিব ওইটাই আমার ফর্মে শো করবে। তো এখানে আমাদের ক্ষেত্রে হচ্ছে ভ্যালু ইকো ডলার ক্যাটাগরি, এই জায়গায় আমরা নেম দেখাইতে যাচ্ছি, তো এখানে নেমটা হচ্ছে ক্যাটাগরি নেম। আমরা যদি এখন চেক করি এই যে আমাদের নেমটা চলে আসছে। আর আমরা যদি ফটো আনতে চাই, ফটোর ফাইলটাকে তো আর আমরা এখানে দেখাইতে পারবো না, আমরা এখানে জাস্ট আমাদের বর্তমান ছবির ছোট্ট একটা প্রিভিউ দেখাবো। এখানে এটা হচ্ছে ক্যাটাগরি ফটো, আর এটার উইডথটা বলে দিব এই ক্যাটাগরির আন্ডারে যে ছবিটা আছে ওই ছবিটা চলে আসছে। আমি আবার আমার ক্যাটাগরি লিস্টে ফেরত দিয়ে যদি এখন ল্যাপটপ এটা সিলেক্ট করি, আমরা এই যে অলরেডি এক্সিস্টিং এই ক্যাটাগরির যে ডাটা আছে এটা দেখতে পারতেছি। এখন আমাদের কাজ হচ্ছে কেউ যদি এই ডাটায় কোনো চেঞ্জ করে এডিট ক্যাটাগরিতে ক্লিক করে তাহলে এই ডাটাটা আবার আমার ডাটাবেসে আপডেট করে দিতে হবে। সো এটার জন্য আমরা লজিক যেটা লিখব, আমাদের বাটনের নাম দিছি আমরা এডিট। সো আমরা এখানে চেক করব যে কেউ এডিট বাটনে ক্লিক করছে কিনা। যদি এডিট বাটনে ক্লিক করে তাহলে আমরা কি এখান থেকে নেমটা পাইলাম। আর আরেকটা কাজ, আমরা যখন তৈরি করতেছিলাম তখন ক্যাটাগরিতে কেউ যদি ফটো না দিত তাহলে ব্ল্যাঙ্ক থাকতো, আর ফটো দিলে ওইটা আমরা আপলোড করতাম। এডিটের ক্ষেত্রে ব্যাপারটা আমাদের কি করতে হবে, যদি কেউ নতুন ফটো দেয় তাহলে নতুন ফটোটা আপলোড করে ওই ফাইলের নেমটাকে আমাদের আপডেট করে দিতে হবে। আর যদি সে ফাঁকা রাখে তাহলে আমাদের কি করতে হবে, আগের ফটোটাকেই রেখে দিতে হবে। সো আমরা যেটা করব, ইনিশিয়ালি যখন আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু নিচ্ছি, পোস্ট নেম পোস্ট ভ্যারিয়েবল থেকে তো আমরা ক্যাটাগরির নামটা পেয়ে যাচ্ছি, কিন্তু ফটোর ক্ষেত্রে কি হচ্ছে, সে যদি ইনপুট না দেয় তাহলে আমার কি ঠিক আগে যেই ফটোটা আছে ওইটা আমাদেরকে ধরতে হবে। সো ওই আগের ফটোটাকে আমরা ডিফল্ট ফটো হিসেবে সেট করে রাখবো। তারপর আমি এখানে হচ্ছে আমরা কয়েকটা ভ্যালিডেশন করতেছি ক্যাটাগরি নেম নিয়ে। আর এইখানে আমাদের একটা জিনিস চেক করব, ফটোর মধ্যে কোনো ইউজার ফটো দিচ্ছে কিনা ওইটা আমরা বুঝতে পারবো যদি ফটোর মধ্যে কেউ এই
ফটো কি এর মধ্যে আমি যদি টিএমপি আন্ডারস্কোর নেম নামে কোনো ভ্যালু পাই, কারণ আমি যখনই আমার ওই ব্রাউজার দিয়ে ফাইল ফিল্ডে কোনো ফাইল সিলেক্ট করি তখনই টিএমপি আন্ডারস্কোর নেমে একটা ভ্যালু আসে, আর আমি কোনো ফাইল সিলেক্ট না করলে এটা ব্ল্যাঙ্ক থাকে। তাই আমি এখানে চেক করতেছি যে ইসেট ডলার আন্ডারস্কোর ফাইলস ফটো টিএমপি আন্ডারস্কোর নেম, এটাতে যদি কোনো ভ্যালু পাওয়া যায়, এই টিটা থাকে, তার মানে ইউজার নতুন কোনো একটা ছবি আপলোড দিচ্ছে। সো আমি তখন করলাম কি, নতুন ছবিটাকে হচ্ছে আপলোড করলাম। আর যদি কোনো এরর না থাকে তখন আগে আমরা ইনসার্ট করতেছিলাম, এই জায়গায় আমাদেরকে এখন আপডেট কুইরি লিখতে হবে। আপডেটের লিঙ্ক হচ্ছে আপডেট, তারপর ক্যাটাগরির নাম, তারপর একটু এখানে আপডেট করতে হয় ডিফারেন্টভাবে। এখানে হয় কলামের নাম ইকুয়াল টু আপনি কোন ভ্যালুটা হচ্ছে আপডেট করতে চাচ্ছেন। আমাদের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি নেমে হচ্ছে এই ক্যাটাগরি নেম প্লেস হোল্ডার দিব, আর ক্যাটাগরি ফটোর জায়গায় আমরা দিতে যাচ্ছি হচ্ছে ক্যাটাগরি ফটো। এখন সে বুঝলাম যে ক্যাটাগরি টেবিলের মধ্যে, আর এখানে হচ্ছে সেট নামে কিওয়ার্ড ব্যবহার করতে, সেখানে বলা হচ্ছে আপডেট টেবিল নেম ক্যাটাগরিজ, তারপর সেট দিয়ে আপনি কোন কোন কলামের ভ্যালু হচ্ছে যে আপডেট করতে চান, ওই কলাম নেম ইকুয়াল টু কমা দিয়ে দিয়ে লিখে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কলামগুলো আপনি আপডেট করতে চান। দেওয়ার পর এখন আসা যাক যে ক্যাটাগরিজ টেবিলে তো অনেক রো আছে, আমি স্পেসিফিকভাবে কোন রো এর ভ্যালুগুলো আপডেট করতে চাই। তো আমরা ঠিক যেভাবে এখানে হোয়ার ব্যবহার করে হচ্ছে স্পেসিফিক ওই রো এর ডাটাটাকে নিয়ে আসছিলাম, এইখানে ঠিক আমরা সেমভাবে হোয়ার ব্যবহার করে বলে দিব যে আমি ক্যাটাগরিজ টেবিলে যে আপডেটটা করতে চাচ্ছি এই কলামে, ওইটা আমি করতে চাচ্ছি ওই টেবিলে যেই রো এর আইডি ইকুয়াল টু আমি ওই যেইটা এডিট করতে আসলাম, মানে আইডিটা ম্যাচ করে আমি এডিট করতে চাচ্ছি। তারপর তো এখানে প্লেস হোল্ডারে আমরা ক্যাটাগরি নেম আর ফটো পাঠিয়ে দিলাম। যদি হচ্ছে এটা আপডেট হয় তাহলে আমরা আপডেটেড রিটার্ন করব, আর যদি আপডেট না হয় তাহলে আমরা ইউজ করবো ক্যাটাগরি নট আপডেটেড। এবং এখানে আরেকটা জিনিস আমাদের করতে হবে, যেহেতু পিএইচপি টপ টু বটম অ্যাপ্রোচে হচ্ছে আপনার এক্সিকিউট হয়, যে উপরের অংশ আগে এক্সিকিউট হয় তারপর ধীরে ধীরে সে নিচে নামে। সো শুরুতে যখন পেজ লোড হচ্ছে এইখানে আমরা কোয়েরি করে কারেন্ট ডাটা নিয়ে আসতেছি, তারপর আমি যখন হচ্ছে এখানে ডাটা দিয়ে আপডেট করলাম, আপডেট করলে আমার কি হবে, নতুন ডাটাটা হচ্ছে যে মানে এক্সিস্টিং ডাটাটা লোড হবে। তারপর যেহেতু এইটার পরে আমার এই কোডটা লেখা, তাহলে কি আগে এক্সিস্টিং ডাটা আসবে, তারপর হচ্ছে আমি যে নতুন ডাটা দিচ্ছি ওই ডাটা অনুযায়ী আমার এখানে চেঞ্জেস হবে। এখন নতুন এই ডাটা অনুযায়ী চেঞ্জেসটা হওয়ার পর আমি কিন্তু আর হচ্ছে নতুন ডাটাটা এখন ডাটাবেস থেকে আনতেছি না, আমি যে এখানে এই যে ডলার ক্যাটাগরি দিয়ে ডাটা দেখাচ্ছি এটা তো আমার আপডেট হওয়ার আগেই এসে রয়েছে, যার ফলে হচ্ছে হবে কি যে আমার ডাটাবেজে ডাটা আপডেট হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আপডেট হওয়ার সাথে সাথে আমি যে মেসেজটা দেখব এবং যেই ডাটাটা দেখবো ওইটা অ্যাকচুয়ালি আগের ডাটাটাই রয়ে যাবে। আমি রিফ্রেশ দিলে আবার বর্তমান আপডেটের ডাটাটা দেখতে পারবো। তো ওইটা সলভ করার জন্য আমরা কি করব, যদি ক্যাটাগরিটা আপডেটেড হয় তাহলে এই জায়গায় আমরা আবার হচ্ছে আপনার নতুন করে কোয়েরি করে ডাটাটা নিয়ে আসবো ক্যাটাগরির, ঠিক আছে। কারণ এই জায়গায় যেহেতু আপডেট হয়ে গেছে তার মানে ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে গেছে, সো আমাকে নতুন ভ্যালুটা আবার নিয়ে আসতে হচ্ছে। নতুন ভ্যালুটা আবার এনে আমরা যেহেতু ক্যাটাগরির মধ্যে রাখতেছি, সো এই ভ্যালুটা তখন ওভাররাইট হয়ে আপডেটেড হওয়ার পর নতুন যেই ভ্যালুটা হলো ওইটা হয়ে যাচ্ছে, যার ফলে আমরা তখন আমাদের পেজে আপডেট হওয়ার সাথে সাথেই আপডেটেড ডাটাটা হচ্ছে দেখতে পারবো। তো আমরা রিফ্রেশ দিই, এটা আমরা ধরেন ল্যাপটপ করে দিলাম, এডিট ক্যাটাগরিতে ক্লিক করলাম, আমরা তো ফটো দেই নাই তাই ফটো আপলোড হয় নাই। এই জায়গায় যেটা করতে হবে, এটা একটা ভ্যালিডেশনের মতো পড়ে গেছে, আমরা যেহেতু এখানে ফটো আপলোডটা অপশনাল, করতেও পারে নাও করতে পারে। সো আমরা এখানে যেটা করব, আর আমাদের এখানে ফর্ম হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটার নাম হচ্ছে ফটো, ঠিক আছে। আমরা এখানে এররটা পাইছি কোথায়, এখানে যে ক্যাটাগরি ফটো নট আপলোডেড, কিন্তু এটা রিটার্ন করা নেই কেন, ডেস্টিনেশন আপলোড ফটো, দেখি একটু আপলোডটা হয়নি মনে হচ্ছে, হ্যাঁ আপলোডটা এখানে হয়নি, কেন হয় না একটু দেখতে হবে আমাদের।
আপলোড হয় নাই কারণ আমরা তো হচ্ছে কোনো ফটোই সিলেক্ট করি নাই, সে কি আপলোড করবে। তো এইখানে অ্যাকচুয়ালি কন্ডিশনটা আমাদেরকে দিতে হবে হচ্ছে যে এই জায়গায় এই যে সে টেম্পোরারি নেম এটা যদি পায় তাইলে এই সেগমেন্টে যাওয়ার কথা ছিল, বাট সে তো এটা পাওয়ার আসলে কথা না। এটা কেন পেলো? কারণ আমরা তো এখানে কোনো কিছু সিলেক্ট না করে এডিট ক্যাটাগরিতে ক্লিক করতেছি। আমাদের একটু দেখতে হবে এটার ভ্যালু সে পাচ্ছে কীভাবে। আমরা একটু চেক করে দেখি। এটাতে ক্লিক করলে এটা হচ্ছে যে ফাঁকাই আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে জাস্ট কন্ডিশনটাকে চেক করে সেটের জায়গায় নট এমটি করে দিব, কারণ ডিফল্টভাবে এটা এমটি থাকে অ্যাকচুয়ালি। আমরা চেক করতে চাই এটা এমটি না থাকলে। এখানে আরেকটা ইয়ে হচ্ছে আমরা বাইন্ড করছি, এখানে 3টা বাইন্ড করছি, কিন্তু আমরা এখানে ভ্যালু প্রোভাইড করছি 2টা, যার কারণে আমার এরর দিচ্ছে যে নাম্বার অফ বাউন্ড ভ্যারিয়েবলস ডাজ নট ম্যাচ নাম্বার অফ টোকেনস। আমি এখানে বাইন্ড করছি যে কয়টা, 1টা 2টা 3টা, বাট এখানে আমি 2টা পাস করছি। তো এটা আমরাকে আইডিটা আমরা ব্যবহার করি নাই, আইডিটা সেম এটাই হবে আমাদের জন্য। সো এটা আমরা কপি করে নিলাম এবং এখানে বাইন্ড করে দিলাম। যেহেতু এসটি ব্যবহার করে আমরা আর জায়গায় এরর দিচ্ছে $ST। ও আচ্ছা, এখানে আমরা এই যে সেমিকোলন দিতে ভুলে গেছি। edit.php লাইন 70 তে এরর দিচ্ছে। ফর ইচ এরর্স আসলে কোথা থেকে? আমরা পেজে আসলাম, ল্যাপটপকে আপডেট করে ল্যাপটপ করলাম, এডিট দিলাম, ক্যাটাগরি আপডেট হয়ে গেছে এবং এটি দেখেন টাটা ল্যাপটপই রয়ে গেছে। আমরা যদি ক্যাটাগরিতে আসি এটা যে চেঞ্জ হয়ে গেছে। আর আমরা যদি এখন একটু ছবিটা চেঞ্জ করব, ছবিটা ধরুন যদি চেঞ্জ করি, এটা দিলাম, এই হচ্ছে ক্যাটাগরি ফটো আপলোডেড এই যে সাথে সাথে নতুন ছবিটা চলে আসছে। আমরা যদি লিস্টে যাই, এই যে নতুন ছবিটা আমরা দেখতে পারতেছি। আমাদের কম্পিউটার্সের এইটাতে আবার দেখতেছি ছবিটা ব্রোকেন বা ছবিটা নাই। আমরা তাহলে এটার এডিট অপশনে যে এটার নাম চেঞ্জ করে ধরেন আমি কম্পিউটার করে দিলাম, আর এখানে একটা এখন ছবি আমি আপলোড করতে চাই। আমি তাহলে এখানে কিছু ছবি আপলোড করি। এটা আপলোড করে দিলাম, এই যে সাথে সাথে এটা এখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি লিস্টেও হচ্ছে ছবিগুলো দেখতে পারতেছি। তো এইখানে আমরা এই ঠিক যেভাবে ফার্স্টে ক্যাটাগরি অ্যাড করার অপশনটা করলাম, তারপর আমরা ক্যাটাগরির এই ডাটাগুলো দেখানোর জন্য একটা লিস্ট করলাম, এবং তারপর আমরা এডিট ব্যবহার করে আবার এডিট করার অপশন করলাম। তো আমরা এই সিস্টেমটাকে বলে হচ্ছে আর কি CRUD, বা সি বলতে ক্রিয়েট, যেটা আমরা অ্যাডের কাজটা করছি, রিড বলতে ডাটা রিড করা, ইউ বলতে আপডেট, আর ডি বলতে ডিলিট। আমরা যদি ডিলিট করার কাজ করি তাহলে ডিলিটের কাজ করা হবে। আপনি যেই কাজই করতে যান না কেন, একটা সিস্টেম বানাইতে গেলে সব কিছু দেখবেন যে এই ক্রুডের মধ্যেই। আমরা ঠিক যেভাবে যে ক্যাটাগরিজটা তৈরি করলাম, লিস্ট দেখাচ্ছি, এডিট করতেছি, এই সেম কোড ব্যবহার করেই কিন্তু আমরা প্রোডাক্টের জন্য কাজ করে ফেলতে পারি। শুধু ডিফারেন্সটা হবে কোথায়, এই কয়েকটা কলামে। আমাদের এখানে হয়তো 2টা ইনপুট ফিল্ড ব্যবহার করতে হচ্ছে, প্রোডাক্টের ক্ষেত্রে আমার ইনপুট ফিল্ডটা ডিফারেন্ট হবে, টেবিলের নামটা ডিফারেন্ট হবে, কলামের নামটা ডিফারেন্ট হবে। এই তাছাড়া এক্স্যাক্ট সেম কোড ব্যবহার করেই আমরা এখন প্রোডাক্টের জন্য দেখবো যে এই অ্যাড করার অপশন, এই অপশনগুলো তৈরি করে ফেলতে পারি। সো ফার্স্টে আমরা যেটা করব, এখন প্রোডাক্ট অ্যাড করার অপশনটা করব।
এটার জন্য আমরা এই ফাইলের নাম দিই add_product.php। এবং এখানে অ্যাড প্রোডাক্ট। এখন প্রোডাক্টের ক্ষেত্রে আমার দেখতে হবে ফার্স্টে এটার লিঙ্কের নাম দিছি আমরা কি অ্যাড প্রোডাক্ট, ফাইলটা তৈরি করলাম। এখন আমাদের ডাটাবেস থেকে আমরা দেখি যে এটার জন্য আমরা কি কি কলাম বা কি কি ভ্যালু আমাকে ইউজারের কাছ থেকে নিতে হবে। ফার্স্ট যে ভ্যালুটা ইউজারের কাছ থেকে আমাদের নিতে হবে সেটা আমরা বুঝতে পারতেছি যে প্রোডাক্টের নাম, প্রোডাক্ট নেম, তারপর প্রোডাক্টেরও ফটো থাকবে, প্রোডাক্ট ফটো, প্রোডাক্ট ফটোর জন্য বা প্রোডাক্টের জন্য আমরা কি কি ইনফরমেশন নিচ্ছি, ক্যাটাগরি আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ফটো, প্রোডাক্ট ডিটেলস, প্রাইস আর অ্যাভেলেবল কোয়ান্টিটি। সো নেম আর ফটোর কলাম আমরা বা ইনপুট বক্স করে ফেলছি। এখন আমাদেরকে বাকিগুলোর জন্য করতে বাকি কি কি আছে, প্রোডাক্ট প্রাইস, এটার ডাটা টাইপ হবে নাম্বার, নাম্বার না দিয়ে টেক্সট দিই, প্রাইস, তারপর আসতেছে অ্যাভেলেবল কোয়ান্টিটি। অ্যাভেলেবল কোয়ান্টিটি, আচ্ছা এখানে এটা ভুল হয়ে গেছে। আর আরেকটা আমার হচ্ছে যে করা লাগবে টেক্সট এরিয়া প্রোডাক্টের ডিটেলস নেওয়ার জন্য। টেক্সট এরিয়ার নাম হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। এটার জন্য একটা লেভেল দিতে হবে আমাদেরকে, যে এটাতে আমরা দেখাতে যাচ্ছি প্রোডাক্ট ডিটেলস এখন যদি আমরা আমাদের ফর্মটা দেখি, এই যে ফর্ম তৈরি হয়ে গেল। আমি নেম নিচ্ছি, ফটো নিচ্ছি, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট প্রাইস, অ্যাভেলেবল কোয়ান্টিটি, এইসব ইনফরমেশন দিয়ে যখন কেউ সাবমিট করবে তখন হচ্ছে আমার প্রোডাক্টটা ডাটাবেসে অ্যাড করতে হবে। তো সেম আগে আমরা যেই কোড লিখছি ওই কোডটাই ব্যবহার করতে পারবো, শুধু আমার এখানে কলাম সংখ্যা বা ইনপুট বক্সের সংখ্যা বেড়ে গেছে। তো এটা যদি এখন আমরা লজিকে আসি, সেম আমার কি এর নাম হচ্ছে অ্যাড, তারপর আমার এখন ভ্যালুগুলো কি কি আছে, নেম, ফটোর জন্য তো আমরা এখানে অলরেডি রাখছি, তারপর আমাদের আছে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, প্রাইস, কোয়ান্টিটি। এগুলো এখন আমরা এখানে এরর ভ্যালুগুলোকে আগে ইয়েতে নিয়ে নিব। সো নেম, তারপর হচ্ছে ডিটেলস, যেটার আমরা ইনপুট বক্সের নাম দিছি কি, এটার নাম আমরা শুধু ডিটেলস দিই। এটা হচ্ছে ফটো ডিটেলস, প্রাইস, অ্যাভেলেবিলিটি। আমাদের ভ্যালুগুলো হচ্ছে নেম, ডিটেলস, তারপর প্রাইস,
পোস্ট প্রাইস এবং প্রাইসের পর হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, সেই জায়গার কাছে আমরা এই ইনফরমেশন নেম ডিটেলস প্রাইস কোয়ান্টিটি, নেম ডিটেলস প্রাইস কোয়ান্টিটি। আর ফটো তো আছেই, ফটো তো আমরা পাবো $_5 মধ্যে। ডিফল্টভাবে ফটোটা ব্ল্যাঙ্ক আছে, এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। আর এখানে আমরা একটা এররের কন্ডিশন অ্যাড করে দিব। এখন ভ্যালিডেশনগুলো আমাকে বলে দিতে হবে। যদি 4 দিই তাহলে প্রোডাক্ট নেম মাস্ট বি অ্যাট লিস্ট 4 ক্যারেক্টার। তারপর এরকম ডিটেলস প্রাইস কোয়ান্টিটি এগুলোর জন্য যদি আমরা কোনো ভ্যালিডেশন দিতে চাই ভ্যালিডেশন দিতে পারি। আপাতত আমরা যেটা করব জাস্ট HTML সাইটের ভ্যালিডেশনগুলো অ্যাড করে দিই। প্রোডাক্ট নেম রিকোয়ার্ড হবে, প্রোডাক্টের ফটো রিকোয়ার্ড, টেক্সট এরিয়া অপশনাল থাকবে, আর প্রাইসটা রিকোয়ার্ড হবে, অ্যাভেলেবল কোয়ান্টিটিও রিকোয়ার্ড হবে। আর একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে আমি যখন একটা প্রোডাক্ট অ্যাড করতেছি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে এটা আমরা সিলেক্ট করতে চাই। তাহলে আমাদের এখানে কি শুরুতেই প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করার একটা অপশন দিতে হবে, যেটা হবে কি একটা হচ্ছে সিলেক্ট বক্স। এখানে একটা তাহলে এখন ড্রপ ডাউন বক্স আমরা বানাবো, কোন ক্যাটাগরির আমরা প্রোডাক্টটা দিতে চাই ওইটা সিলেক্ট করার জন্য। ওটার জন্য হচ্ছে আমাদের সিলেক্ট এলিমেন্ট আছে HTML এ, ওইটা ব্যবহার করব, যেটা থেকে আমাদের নেওয়া লাগবে হচ্ছে ক্যাটাগরি আইডিটা। আর এখানে এই সিলেক্ট বক্সের অপশন হিসেবে যাবে কি আমাদের বর্তমানে যেই ক্যাটাগরিগুলো আছে ওগুলো। তার মানে এখন আমাদেরকে আবার ডাটাবেস থেকে কুয়েরি করে আমরা যাতে ক্যাটাগরির লিস্ট দেখাইতে পারি তার জন্য আমাদেরকে সবগুলো ক্যাটাগরিকে নিয়ে আসতে হবে। সো আমরা যেটা করব, আমরা ক্যাটাগরি আনার জন্য তো অলরেডি একবার কোড লিখছি, আমরা চাইলে এই কোডটাকে রিউজ করতে পারি। যে ক্যাটাগরি লিস্টিং পেজে তো আমরা সবগুলো ক্যাটাগরিকেই নিয়ে আসতেছিলাম। তো এই কোডটাকে আমি কপি করে এই পেজে নিয়ে আসবো এবং এই পেজের মোটামুটি শুরুতে আমরা এটা দিয়ে দিব এবং এটার নাম দিই তখন আমরা ক্যাটাগরিজ। ঠিক আছে, তার মানে ক্যাটাগরিজের মধ্যে এখন আমাদের টেবিলে যত ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি চলে আসবে। আর এখান থেকে আমার সব ডেটা লাগতেছে না, জাস্ট লাগতেছে আইডি আর নেমটা, দুইটাই লাগতেছে এই কারণে যে আইডি দিয়ে আমি তো ডাটাবেসে ভ্যালুটা রাখবো আর নেম ভ্যালুটা দিয়ে আমি তো ড্রপ ডাউন লিস্টে শো করব। সো এখানে একটা আমার ফর ইচ লুপ দিতে হবে, যে PHP ফর ইচ $categories as আমার শুধু ভ্যালুই লাগছে as ক্যাটাগরি। এখানে আমার কি হবে অপশন, এটা হবে এখানে ভ্যালু হিসেবে যাবে হচ্ছে আমার ক্যাটাগরির আইডিটা, আর অপশন হিসেবে এখানে টেক্সট হিসেবে দেখাবো আমি ক্যাটাগরির নেমটা। সো এখানে হচ্ছে PHP echo $category আইডিটাকে আমরা ইকো করব। আর এখানে আমরা করব ক্যাটাগরি নেম।
এখন যদি আমি হচ্ছে আমার HTML কোড চেক করি, আনএক্সপেক্টেড এন্ট্রি ফাইল অন লাইন 124, এটা কেন দেখাচ্ছে? আচ্ছা দেখি এখানে তাহলে এটা দেখাচ্ছে কারণ আমরা এই যে PHP ক্লোজিং ট্যাগটা শেষ করিনি। ঠিক আছে, এখন যদি রান করি আমি এই যে লিস্ট পাচ্ছি, আর এটাকে একটু স্টাইল যদি অ্যাড করে দিই, ক্লাস আচ্ছা আচ্ছা যদি চেক করি এই আমার ড্রপ ডাউনে আমি এখন প্রোডাক্ট অ্যাড করার সময় কোন ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্টটা যাবে ওটা সিলেক্ট করে দিতে পারতেছি। আর এখন আমার যদি সে সব ইনফরমেশন ঠিকঠাক মতো দেয়, এই জায়গায় আমার চেক করতে হবে সেট ফটো টিএমপি নেম কিছু আছে কিনা। যদি থাকে তাইলে আমরা ফটোর একটা ইউনিক নাম জেনারেট করে ফটোটা আপলোড করে দিব। আর যদি কোনো কারণে ফটো আপলোড না হয় সে আমাকে এরর দিবে। আর এখানে একটা কন্ডিশন যে যদি সে ফাইল দেয় তাইলে হচ্ছে না এই অংশটুকু ঘটবে, আর যদি না দেয় আমরা এখানে এটাকে এরর দেখাই দিব, কারণ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ফটোটাকে মাস্ট রাখতে চাচ্ছি। সো এখানে আমরা বলে দিব এররে যে প্রোডাক্ট ফটো মাস্ট বি প্রোভাইডেড, প্রোডাক্ট ফটো দেওয়া লাগবে। আর যদি কোনো এরর না ঘটে, এখন আসি আমাদের এর ক্ষেত্রে যে ডাটা এখন আমাদেরকে ডাটাবেজে ইনসার্ট করতে হবে। সো এটা করার জন্য আমাদেরকে প্রোডাক্টস টেবিলে কী কী ডাটা আমরা ইনপুট করতে যাচ্ছি, ফার্স্টে হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি, তারপর হচ্ছে প্রোডাক্ট ফটো, প্রোডাক্ট ফটো না, তারপর হচ্ছে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে প্রোডাক্ট ফটো, প্রোডাক্ট ডিটেলস, তারপর আসতেছে আমাদের প্রোডাক্ট প্রাইস, তারপর আসতেছে অ্যাভেলেবল কোয়ান্টিটি। ঠিক আছে, অ্যাভেলেবল কোয়ান্টিটি। আর তাহলে এইগুলোর জন্যই আবার আমাদেরকে এখানে প্লেস হোল্ডারগুলো এখন তৈরি করতে হবে। আমরা যেটা করব এইটাকে কপি করে নিয়ে যেতে পারি, কপি করে নিয়ে জাস্ট কপি হয়নি, বারবার আবার লেখার চেয়ে আমরা এই কপি করে পেস্ট করতে জাস্ট এখানে ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে। কোলন ক্যাটাগরি আইডি কোলন প্রোডাক্ট নেম, এভাবে প্রত্যেকটার প্লেস হোল্ডারগুলো বলে দিতে হবে। এভাবে বলে দেওয়ার পর তারপর আমরা এখানে কোন প্লেস হোল্ডারে কোন ভ্যালুটা বাইন্ড করতে চাই ওইটা বাইন্ড করে দিতে হবে। এটা দুবার পড়ে গেছে কোয়ান্টিটি। আচ্ছা, এটা ব্যাকএন্ড
এটা শুরু হয়েছে, এটা এখানে শেষ। হ্যাঁ ঠিক আছে। তো ও আচ্ছা, হ্যাঁ এই যে এটা হবে না, ঠিক আছে। এখন আমরা কোথায় কোন ভ্যালুটা দিতে চাই, ভ্যালুটা বাইন্ড করতে হবে। ফার্স্ট আসতেছে আমার ক্যাটাগরি আইডি, যেটা আমরা পাচ্ছি ক্যাটাগরি আইডি নামে, এটা আমরা তৈরি করে নিই এখানে। ক্যাটাগরি আইডি, তো ক্যাটাগরি আইডির মধ্যে আমরা ক্যাটাগরি আইডি পাচ্ছি। ক্যাটাগরি আইডি, এইভাবে আমার ক্যাটাগরি শেষ, প্রোডাক্ট নেম, এখানেও ভ্যারিয়েবলের নাম প্রোডাক্ট নেম। ঠিকভাবে আমার প্রত্যেকটার জন্য ভ্যালুগুলো বলে দিতে হবে। প্রোডাক্ট নেমের পর আসতেছে ফটো, যেটা আমি পাচ্ছি, ও আচ্ছা ভ্যারিয়েবলের নাম ভুল হয়েছে, ক্যাটাগরি নেম, ডিটেলস, প্রাইস, কোয়ান্টিটি, শুধু নেম। এখানে হচ্ছে ফটো, তারপর আসতেছে প্রোডাক্ট ডিটেলস, আচ্ছা ডিটেলস। তারপর ডিটেলসের পর আমাদের আসতেছে, আমরা এগুলোকে জাস্ট ডুপ্লিকেট করে নিতে পারি, তাহলে আর এক কোড আমাদেরকে বারবার লিখতে হবে না। তাই ডিটেলস পর্যন্ত দিলাম। ডিটেলের পর আমার নিতে হচ্ছে প্রাইস, ডিটেলসের পর নিচ্ছি প্রাইস, তারপর আসতেছে অ্যাভেলেবল কোয়ান্টিটি। আচ্ছা এটার নাম দিচ্ছি আমরা শুধু কোয়ান্টিটি। সো এইখানে তাহলে আমি যেই ভ্যালুগুলো ইনসার্ট করতে চাচ্ছি কোয়েরি লিখলাম এবং কোয়েরির জন্য ভ্যালুগুলোকে বাইন্ড করে দিলাম, এবং তারপর যদি এটা এক্সিকিউট হয় তাহলে সে 1 রিটার্ন করবে, আমরা দেখাবো প্রোডাক্ট অ্যাডেড, আর যদি না হয় তাহলে আমরা দেখাবো প্রোডাক্ট নট অ্যাডেড। সো এখন যদি আমরা একটা প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করি, রিফ্রেশ দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, প্রোডাক্টের নাম দিয়ে একটা ফটো দিলাম, এখানে একটা ডামি টেক্সট দিয়ে দেই, প্রাইস দেই, কোয়ান্টিটি দেই, ঠিক আছে। এখন যদি আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, সে দেখাচ্ছে যে প্রোডাক্ট ফটো আপলোডেড, ফটো অ্যাডেড। আমরা যদি আমাদের ডাটাবেসটা চেক করি প্রোডাক্ট টেবিলে, এই যে দেখবো আমরা এই যে ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। এবং আমি যদি আমার কোডে দেখি, ফটোটা আপলোড হয়ে গেছে। এখন তাহলে ক্যাটাগরির অ্যাড পার্টের পর তাহলে এখন আমার কাজ হলো কি, প্রোডাক্ট অ্যাড করার পর প্রোডাক্টের লিস্ট করা। আমি যে এখানে এই যে প্রোডাক্টের সাথে প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি, এখন এই প্রোডাক্ট নামে যে পেজ আছে এখানে আমার প্রোডাক্টের লিস্ট শো করানোর জন্য একটা পেজ তৈরি করতে হবে এবং ওইটাতে কোড লিখতে হবে। আমরা একটু আগে ঠিক যেভাবে হচ্ছে ক্যাটাগরির লিস্টটা আনছি ওইভাবেই আমরা সেম প্রোডাক্টের লিস্টটা আনবো, শুধু ডিফারেন্ট হবে টেবিলের নামটা আর কলামের নামটা। সো আমরা আমাদের
category.php নামে অলরেডি যে ফাইলটা আছে এটাকে কপি করে আমরা এটার একটা কপি বানাতে পারি। এই ফাইলটাকে আমরা সেভ করতে পারি product.php নাম দিয়ে। তো এখানে যেহেতু আমাদের প্রোডাক্টের লিস্ট আসতেছে, তো আমাদের কোয়েরি হবে কি সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস। এখানেও ফেচ অল দিয়ে আমি সবগুলো প্রোডাক্টকে নিয়ে আসতেছি। তাহলে এখানে আমার প্রোডাক্টের কি কি যাবে, ধরেন আমি শুধু কয়েকটা ইনফরমেশন দেখাতে চাই। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ফটো, তারপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস, অ্যাভেলেবল কোয়ান্টিটি। তখন এই কয়টা অপশনই আমি দেখাইতে চাই লিস্টে। প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি। এটা হচ্ছে আমি আমার লিস্টে দেখতে চাই। অ্যাকশনে সেম হচ্ছে প্রোডাক্ট এডিট করার, ক্যাটাগরি এডিট করার আমরা যেরকম একটা অপশন করছিলাম ওই রকম অপশন। সো এখানে তাহলে ডাটা অ্যাজ আমরা ডাটার মধ্যে পাচ্ছি হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো এখানে হয়ে যাচ্ছে প্রোডাক্ট আইডি দেখাচ্ছি, তারপর এখানে তো আমার এটা লাগতেছে না, তারপর আমি প্রোডাক্ট ফটো দেখাতে যাচ্ছি। সো এটার নাম হয়ে যাচ্ছে প্রোডাক্ট ফটো। তারপর আসতেছে আমার প্রোডাক্ট প্রাইস। তো এটা আমি দেখানোর জন্য এখান থেকে কপি করে নিয়ে প্রোডাক্ট আন্ডারস্কোর প্রাইস, তাহলে এখানে প্রোডাক্ট প্রাইস আসলো। ঠিক সেম ভাবে আমরা কোয়ান্টিটিও নিয়ে নিতে পারি। এটা হচ্ছে অ্যাভেলেবল কোয়ান্টিটি। আর এডিট করার পেজের লিঙ্কটাও চেঞ্জ হয়ে তখন হয়ে যাবে। আমরা এডিট করার জন্য পরে এডিট প্রোডাক্ট নামে একটা পেজ তৈরি করব, আর পাস করব হচ্ছে প্রোডাক্ট আইডিটা। সো এখন যদি আমি চেক করি আমার এই যে আচ্ছা এটা চলে আসছে। আচ্ছা আমার পুরো ফল্ট হয়ে গেছে, মেবি নেমটা দেখায়নি নাকি, প্রোডাক্ট আইডি। আচ্ছা নেমটা হচ্ছে এখন যদি আমরা রিফ্রেশ করি আমরা এই যে প্রোডাক্টের লিস্ট পাচ্ছি। এখন আমরা যত প্রোডাক্ট অ্যাড করব সব প্রোডাক্টের লিস্ট এভাবে আসতে থাকবে। এখন আমরা যদি এই প্রোডাক্টের আবার এডিট অপশন করতে চাই তাহলে এডিটে ক্লিক করতে হবে, এবং এটার জন্য আবার আমাদেরকে সেম একটু আগে এডিট ক্যাটাগরির অপশনটা ঠিক যেভাবে করছিলাম ওইভাবে এডিট ক্যাটাগরির অপশনটাও এডিট প্রোডাক্টের অপশনটাও আমাদেরকে করতে হবে। হ্যাঁ, শুধু টেবিলের নামটা চেঞ্জ হবে। তো আমরা যদি এটা করি এখন যেটা করবো অ্যাড ক্যাটাগরি নামে হচ্ছে এটার কোড, সরি আমরা তো এডিটের কাজ করতেছি। আমরা এডিট ক্যাটাগরি যেটা ছিল এটাকে কপি করে নেই যেহেতু লজিক সেম হবে। তারপর এখানে একটা ফাইল তৈরি করি যে এডিট আন্ডারস্কোর প্রোডাক্ট
এইখানে। তাহলে এখন আবার ঠিক আগের মতো এটাকে চেঞ্জ করে আমরা এডিট প্রোডাক্ট করি। এই জায়গাটায় শুধু যেটা করতে হবে এখন, ফার্স্টে যে প্রোডাক্টটাকে আমরা এডিট করতে যাচ্ছি ওই প্রোডাক্টের কি বর্তমান ডাটাগুলোকে আবার নিয়ে আসতে হবে। সেটা হয়ে যাবে প্রোডাক্টস আইডি সেম, আর এখানে এটার নাম আমরা চেঞ্জ করে দিই প্রোডাক্ট। তাইলে আমরা ওই স্পেসিফিক আইডিটার আইডি ধরে প্রোডাক্টটা বের করে প্রোডাক্টের ভ্যালুটাকে প্রোডাক্ট ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসতেছি। এটার পরে এখন কেউ যদি এডিটে ক্লিক করে, আমি ফার্স্টে নেম আনতেছি, কী কী ইনফরমেশন আমার থাকবে ফর্মে সেটা ফার্স্টে বলতে হবে। তো ফর্মের ইনফরমেশনগুলো আমি আবার আমার অ্যাড প্রোডাক্ট পেজ থেকে নিয়ে আসতে পারি, কারণ আমার অলরেডি অ্যাড প্রোডাক্টের ফর্মটা করা আছে। এডিটের ক্ষেত্রেও সেম ফর্মটাই আমার লাগবে। সো আমি ফর্মটাকে কপি করে এখান থেকে কপি করি, নিয়ে আসবো। সো এখানে ক্যাটাগরিগুলো এগুলো যে যে ভ্যালু দরকার আমার চলে আসলো, ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ফটো, ডিটেলস, প্রোডাক্ট প্রাইস, অ্যাভেলেবল কোয়ান্টিটি, এগুলো চলে আসলো। এখন আসা যাক এক্সিস্টিং যে ভ্যালুগুলো আমি পাইলাম এই ভ্যালুগুলোর সাথে আমার কী কী করতে হবে। অপশনের ক্ষেত্রে যেটা, যে অপশন তো ইনপুট বক্স না যে আমরা শুধু ভ্যালুটাকে প্রিন্ট করে দিলেই হবে। অপশনের ক্ষেত্রে আমার কি করতে হবে, আগে ইউজার যে আইডিটা সিলেক্ট করে রাখছিল ওইটাকে সিলেক্টেড হিসেবে এখানে আনতে হবে। সো আমাদের এখানে পিএইচপি কোড লিখে একটা কন্ডিশন অ্যাড করতে হবে যে পিএইচপি ইফ ডলার ক্যাটাগরি। আচ্ছা, এখানে আমরা চেক করতেছি কি যেটার ক্যাটাগরি আইডি if category id equal to, এখানে কি ম্যাচ করব, যদি ইউজার যে ইনপুটটা দিছে ওইটা আর আমাদের যে ক্যাটাগরির আইডি আছে দুটো যদি ম্যাচ করে তাহলেই তো ওইটা সিলেক্টেড থাকবে। সো এখানে আমরা চেক করতেছি যে যেই প্রত্যেকটা ক্যাটাগরির আইডি নিচ্ছি এবং আমি চেক করতেছি এই আইডিটা যদি ইউজার যে ডাটা দিচ্ছে ওইটার সমান হয়। সো ইউজারও ডাটা দিচ্ছে কোথায়, এখানে ক্যাটাগরি, এই যে প্রোডাক্ট নামে যে হচ্ছে আছে এটার মধ্যে দিচ্ছে সে। সো এইখানে আমরা আবার ক্যাটাগরি আইডিটা পাচ্ছি কোথা থেকে, ইফ ক্যাটাগরি আইডিটা যদি যে প্রোডাক্টটা আমরা এডিট করতে চাচ্ছি এই প্রোডাক্টের ক্যাটাগরি আইডির সমান হয়। ক্যাটাগরি আইডির সমান হয়, তাহলে আমরা এখানে জাস্ট কি করা লাগবে, আমাদের if এটা সমান হইলে echo সিলেক্টেড। ঠিক আছে, তাইলে আমি রেজিস্ট্রেশন করার সময় যে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি ওই ক্যাটাগরিটা তখন সিলেক্টেড অবস্থায় থাকবে। এখানে পিএইচপি ব্লকটা শেষ করে দিই। যদি রান করি, আচ্ছা এখানে কোনো ক্যাটাগরির লিস্ট আসে নাই, আনডিফাইন্ড ভ্যারিয়েবল ক্যাটাগরি, সরি এটা তো তখন এখন তো আর এটা ক্যাটাগরিজ নাই, এটা তো হয়ে গেছে প্রোডাক্টস, রাইট। এটা হচ্ছে প্রোডাক্ট, হয়ে গেছে প্রোডাক্ট।
এটার নামও চেঞ্জ হয়ে গেছে প্রোডাক্টে, সরি এটা তো এটা হচ্ছে না, ক্যাটাগরি দিয়ে থাকতেছে, এটা ক্যাটাগরি নেম দেখাচ্ছে ক্যাটাগরি আইডি, এবং ক্যাটাগরি আইডি যদি আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি আইডি সমান হয় তাহলে ওইটাই সিলেক্টেড অবস্থায় থাকবে। আর এটা অ্যাকচুয়ালি ডলার প্রোডাক্টস মতো, এটা হবে ডলার ক্যাটাগরিজ। যেহেতু আমরা এডিট করতে চাচ্ছি, এখানে আমরা শুরুতে প্রোডাক্টের ডাটা নিয়ে আসছি, আর যেহেতু এই ফর্মের সাথে আমাদের রিলেটেড ক্যাটাগরির লিস্ট আছে, তার মানে কি ক্যাটাগরির লিস্টের ডাটাটাও আমার আনতে হবে। যেটা আমরা আনবো হচ্ছে আগেই আমরা এখানে এই যে ক্যাটাগরির ডিটেলস নেওয়ার জন্য যে কোড লিখছি, এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলেই হবে। তাহলে এখানে কি হলো, শুরুতে আমি প্রোডাক্টের ডাটা আনছি যেটা এডিটেছে, তারপর আমি ওই সবগুলো ক্যাটাগরির লিস্ট আনার জন্য ক্যাটাগরির এই যে জেনারেল লিস্ট নিয়ে আসলাম। আনডিফাইন্ড ভ্যারিয়েবল ক্যাটাগরি 93। এটা তো ক্যাটাগরি এস ক্যাটাগরি হবে, যেহেতু এখানে আমরা ক্যাটাগরি নিচ্ছি। ওকে, এই আমাদের কম্পিউটার সাইজ সিলেক্টেড আছে। আমরা অন্য আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, টেস্টে বা ল্যাপটপে চেঞ্জে টেস্ট দিলাম, এটা দিলাম। কিছু কন্টেন্ট দিয়ে দিই, অ্যাড প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট ফটো আপলোডেড, প্রোডাক্ট অ্যাড বললো, আমি প্রোডাক্ট লিস্টে আসলাম, প্রোডাক্ট দেখতে পারতেছি, এডিট করতে আসলাম, এই যে আমি টেস্ট সিলেক্ট করছিলাম, টেস্টই সিলেক্ট করা আছে। আর এখন বাকি ফিল্ডগুলোর ভ্যালু আমাকে আনতে হবে। সেম আমরা যেরকম ভ্যালুর মধ্যে হচ্ছে ভ্যালুগুলো ইকো করে দিছিলাম, ওই কাজটাই করতে হবে। ভ্যালু ভ্যালু হিসেবে এখানে যাচ্ছে হচ্ছে প্রোডাক্টের নেম, সেটা হচ্ছে ডলার প্রোডাক্ট আমার কলামের নাম হচ্ছে প্রোডাক্ট স্ল্যাশ নেম, এবং এখানে পিএইচপি সিনট্যাক্সটা আমাকে শেষ করতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট নেম, এখানে আমরা হচ্ছে যে ইমেজের প্রিভিউটা আনবো, আর এটাকে রিকোয়ার্ড থেকে সরাই দিব, কারণ যখন আমি এডিট করতে যাচ্ছি তখন ফটোটা রিকোয়ার্ড থাকতেছে না, আমি না দিলে আগের ফটোটাই আমার থেকে যাবে। তো এখানে আমরা একটা ইমেজ প্রিভিউ তৈরি করি, সোর্স হিসেবে আপলোড প্রোডাক্ট ফটো, আর এখানে সাইজটা বলে দিব উইথ ইকুয়াল টু 100। প্রোডাক্ট ডিটেলসে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, তারপর আসতেছে প্রোডাক্ট প্রাইস রিকোয়ার্ডই থেকে যাবে, আর ভ্যালুতে এক্সিস্টিং ভ্যালুটা চলে আসবে। এটা হচ্ছে ভ্যালুতে পিএইচপি ড্রপের মধ্যে পিএইচপি একো ডলার আন্ডারস্কোর ডলার প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। ঠিক আছে,
প্রোডাক্ট প্রাইস আর অ্যাভেলেবল কোয়ান্টিটিতেও আমি সেম কোয়ান্টিটিটা নিয়ে নেব, বর্তমান যে কোয়ান্টিটিটা আছে। অ্যাভেলেবল এখন যদি আমি এডিট করতে যাই, এইটা আমি কারেন্ট যে ডাটা সব সিলেক্ট করছি, সব ডাটা আমার চলে আসছে। এখন এটাতে যদি আমি কোনো চেঞ্জেস করে আপডেট করি, আমার যেটা করতে হবে এই ডাটাগুলো ডেটাবেজে আপডেট করার কুইরিটা লিখতে হবে। সো এখানে আমার চেক করতেছি যে এডিটে কেউ ক্লিক করছে কিনা। তারপর আমি এই যে যেমন নেম নিয়ে আসতেছিলাম, অ্যাড প্রোডাক্টের সময় আমি ঠিক যে ইনফরমেশনগুলো নিয়ে আসতেছিলাম ওই ইনফরমেশনগুলো এখানে আমি নিচ্ছি। সো এখানে হচ্ছে ক্যাটাগরি আইডি নিলাম, প্রোডাক্টের নেম, ডিটেলস, প্রাইস, কোয়ান্টিটিও নিলাম। আর ফটো হিসেবে কি আমার ডিফল্ট ফটোটাই থাকবে, যেটা হচ্ছে প্রোডাক্ট ফটো। ঠিক আছে, সো আনলাম। তারপর এখন এখানে আমি একটা ভ্যালিডেশন হয়তো দিলাম, যে অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যে ভ্যালিডেশন দিয়েছিলাম শুধু প্রোডাক্ট নেমটা 4 ক্যারেক্টার হইতে হবে, ওইটাই দিলাম। তারপর আমি এখানে চেক করলাম, যদি টেম্পোরারি ফাইল থাকে তাহলে এই নতুন ফটোটা আপলোড হবে এবং ইউজারকে আমি মেসেজ দেখাবো যে প্রোডাক্ট ফটো আপলোডেড। আর যদি কোনো কারণ না হয় তাহলে প্রোডাক্ট ফটো নট আপলোডেড। আর যদি কোনো এরর না থাকে, সেম আমাকে এখন একটা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট লিখতে হচ্ছে, বাট টেবিলের নামটা চেঞ্জ হবে আর কলামগুলো চেঞ্জ হবে। সো এখানে হয়ে যাচ্ছে এটা প্রোডাক্টস, এখানে যাচ্ছে প্রোডাক্টের নেম, প্লেস হোল্ডার প্রোডাক্ট নেমই। এখন অনেক ইনফরমেশনই মোটামুটি আছে আমাদের। প্রোডাক্ট নেম আছে, তারপর ক্যাটাগরি আইডি আছে ইনসার্ট করার মতো, তারপর আছে হচ্ছে আমাদের প্রোডাক্ট নেমের পর আসতেছে প্রোডাক্ট নেম ক্যাটাগরি, প্রোডাক্ট নেম ক্যাটাগরি, তারপর আসতেছে ফটো ডিটেলস, ফটো, এটার প্লেস হোল্ডার হচ্ছে তো ফাইল আন্ডারস্কোর ফটো, তারপর আসতেছে প্রোডাক্ট আন্ডারস্কোর ডিটেলস, এটার প্লেস হোল্ডার দিতে হবে, এটার প্লেস হোল্ডার প্রোডাক্ট ডিটেলস, তারপর আছে প্রোডাক্ট কোয়ান্টিটি আর প্রোডাক্ট প্রাইস আর অ্যাভেলেবল কোয়ান্টিটি। সো এটা যদি আমরা দিই প্রোডাক্ট প্রাইস ইকুয়াল টু আমার প্রোডাক্ট প্রাইস কমা প্রোডাক্ট প্রাইসের পর হচ্ছে প্রোডাক্ট এটার লাস্ট এটা হচ্ছে অ্যাভেলেবল কোয়ান্টিটি, এটারও প্লেস হোল্ডার হবে অ্যাভেলেবল কোয়ান্টিটি। আর আমরা ইউআরএল থেকে যে আইডিটা পাচ্ছি প্রোডাক্টের, ওই আইডি ধরে আপডেট করতেছি। এখন আমরা একটা একটা করে প্লেস হোল্ডার বসাই। প্রোডাক্ট নেম, যেটাই নেম যাচ্ছে, তারপর ক্যাটাগরি আইডিতে ক্যাটাগরি আইডি যাবে, ক্যাটাগরি আইডি যাচ্ছে, তারপর আইডি তো রইলই, ক্যাটাগরি আইডির পর আসতেছে প্রোডাক্ট ফটো,
এখানে যাচ্ছে হচ্ছে ফটো, তারপর আসতেছে আমার প্রোডাক্ট ডিটেলস, তারপর আসতেছে প্রোডাক্ট প্রাইস, সর্বশেষে আসতেছে অ্যাভেলেবল কোয়ান্টিটি। ওকে, অ্যাভেলেবল কোয়ান্টিটি আর সর্বশেষে যে আইডিটাকে আমরা বাইন্ড করছি ওইটাকে আমাদের ইয়ে দ্বারা বাইন্ড করলাম। তারপর এই আপডেট যদি সাকসেসফুল আমরা দেখাবো প্রোডাক্ট আপডেটেড, এবং তারপর আবার প্রোডাক্টটাকে নতুন করে লোড করে নিচ্ছি। আর যদি কোনো কারণে প্রোডাক্ট আপডেট না হয় তাহলে সেখানে দেখাবে প্রোডাক্ট নট আপডেটেড। এখন যদি আমরা আচ্ছা এরর দিচ্ছি আনএক্সপেক্টেড লাইন 46, এই যে একটা ইয়ে পড়ে গেছে, আন করলাম। আমরা যদি এটা চেঞ্জ করে দেই, টেস্ট ছিল, প্রোডাক্টের নাম চেঞ্জ করে এটা যেটা একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে ব্রিজ, এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এডিট করলাম আনডিফাইন্ড ভ্যারিয়েবল। আচ্ছা এই জায়গায় ভুল যেটা হয়েছে, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি শুধু প্রাইস ভ্যারিয়েবলের, আর এটার নাম হচ্ছে শুধু কোয়ান্টিটি। আমরা এই যে এখানে শুধু প্রাইস আর শুধু কোয়ান্টিটি রাখছিলাম ভ্যারিয়েবলের নাম। সো আমি যদি আবার সাবমিট করি, ইনভ্যালিড প্যারামিটার নাম্বার, এখানে তাহলে কথা একটা ভুল হয়েছে। এইখানে আমি বাইন্ড করছি কয়টা, বাইন্ড করছি 1 2 3 4, ও সরি এখানে ইকুয়াল টু জায়গায় এটা দিচ্ছি, এখানে এররটা হচ্ছে লাইন নাম্বার 53 তে। এখানে 1 2 3 4 5 6 7 7টা আছে। এখানে আমি দিছি কয়টা, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি আইডি, প্রোডাক্ট ফটো, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট প্রাইস, অ্যাভেলেবল কোয়ান্টিটি, আইডি। এই যে আইডিয়া তো আছে, যে আইডিয়া তো আমি আনছি। এররটা দিচ্ছে কোথায়, আপডেট প্রোডাক্ট, সেভ প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা হ্যাঁ, এই যে ভুলটা হচ্ছে এখানে, প্রোফাইল ফটো হয়ে গেছে। বেস টেবিল, প্রোডাক্টের নামটা ভুল দিচ্ছি, এই যে এই জায়গাটায় আপডেট হয়ে গেছে, কিন্তু এই ডাটা দেখাইছে যে ভুল করে গেছে। সেটা চেঞ্জ করে এটা ব্রিজ। আমি যদি এখন এটা ডান আপডেট করি, প্রোডাক্ট ডিটেলসের জায়গায় কি আমরা প্রোডাক্ট ডিটেলস দিছি না, ও না, প্রোডাক্ট ডিটেলসের জায়গায় আমরা এখানে ক্যাটাগরি আইডি দিয়ে রাখছিলাম ডিটেলস। সো নেমের জায়গায় নেম, আইডি জায়গায় আইডি, ফটো ফটো, ডিটেলস ডিটেলস, প্রাইস প্রাইস, কোয়ান্টিটি কোয়ান্টিটি, ঠিক আছে সব। এখন যদি আমি সাবমিট করি, প্রোডাক্ট আপডেট দেখাচ্ছে, এবং আমি যদি লিস্টে যাই আমি দেখতে পাচ্ছি সেই যে আমার প্রোডাক্টটা ডাটা আপডেটেড হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এডিট অপশনটাও করে ফেললাম। আমরা যদি চেক করি তাহলে এখানে অ্যাড ক্যাটাগরি অপশনটা অ্যাড করছি, তারপরে এখানে আমরা ক্যাটাগরির লিস্ট এবং এডিটের কাজ করলাম। এখানে আমরা অ্যাড প্রোডাক্টে ক্যাচ করে প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি এবং প্রোডাক্ট এডিটও করতে পারতেছি। তো অ্যাডমিন প্যানেলের ইনিশিয়ালি আমাদের ই কমার্স তৈরি করার জন্য যতটুকু দরকার ছিল তাই প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এতটুকু হইল। এখন আসতেছে এই যে প্রোডাক্টগুলো আমরা করলাম, ক্যাটাগরি অ্যাডগুলো অ্যাড করলাম, এগুলো আবার আমাদেরকে
ফ্রন্ট এন্ডে দেখাইতে হবে এখন। ব্রেক। ওকে ওকে, আজকে তো তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলের মোটামুটি কিছু দেখানো হলো আর কি। ডিলিট হচ্ছে, ডিলিটটা কি আজকে দেখাই দিব নাকি? ঘন্টা নাই, শেষ তো হবে না, অনলাইনে নিতে হবে, কারণ আমার আবার কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিতে হবে, 4টার মধ্যে পৌঁছাইতে হবে। 10-15 মিনিট, খুব বেশি সময় নেই, হালকা আর কিছু দেখাইতে পারবো আর কি। শনিবার দিন অনেক ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে। আর যেটা করি তাহলে ক্রাফট যেহেতু দেখতেছিলাম, ক্রিয়েট রিড আপডেট পর্যন্ত দেখা হয়েছে, ডিলিটটা দেখাই দিই আজকে। তারপর অনলাইনে তাহলে যদি ক্লাস নেওয়া হয় তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ওই ফ্রন্ট এন্ডটা শুরু করে দিব। যেহেতু আমরা প্রোডাক্টও ডাটাবেজ ইনসার্ট করে ফেলছি, ক্যাটাগরিও করে ফেলছি, নেক্সট ক্লাসে আমরা তাহলে দেখবো হচ্ছে যেগুলোকে আমরা কিভাবে এখন ফ্রন্ট এন্ডে নিয়ে দেখতে পারবো। আচ্ছা এটা আমাকে জানায়, মানে এই টাইমটাতে যে 2 ঘন্টা ফ্রি আছে মাঝখানে, ওটা জানায় আর কি, যদি সম্ভব হয় আর কি। ঠিক। হ্যাঁ ওই যে অনলাইনে পিএইচপি বেসিকের উপর, হ্যাঁ ওটা শুরু হয়েছে। ওইটাতে জাস্ট পিএইচপির একেবারে বেসিক, ওইটা তোমাদের লাগবে না, কারণ ওইটা টার্গেট করা হয়েছে কি ওই আলার ফাউন্ডেশন ম্যাক্সিমাম যারা আসে তারা তো ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজ করতে চায়। তো যারা ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্টে আসতেছে বেসিক ওইটার জন্য যতটুকু পিএইচপি জানা দরকার ততটুকু, পরে হয়তো কথাবার্তা বলে যদি অ্যাডভান্স কোর্স শুরু হয় হইতে পারে, বাট আপাতত শুধু বেসিক। হ্যাঁ না, আমার অনেক দিন করা হয় না। লারাভেলে ফুল ফ্লেজ বা এপিআই ডেভেলপার হয়ে যাওয়ার পরে খুব একটা আর করা হয় না। লারাভেলে আমার ইয়েতে কোর্স নেওয়া হয়েছে, আর ফাউন্ডেশনে 2টা কোর্স নেওয়া হয়েছিল, 2টা ব্যাচ শেষ করা হয়েছে এখানে। ওগুলো অফলাইন ছিল, 2টা কোর্স নেওয়া হয়েছিল, বাট এখন ওই বললাম যে সময় পাই না অফলাইন কোর্স নেওয়ার জন্য। ইউটিউবে ভিডিও আছে, ওইখানে 19টা ক্লাসের ভিডিও আছে, লিঙ্ক আমি শেয়ার করে দিব না, ওইখান থেকে দেখে নিতে পারবা। আচ্ছা ওটা হচ্ছে আমাদের চ্যানেলটা আমি দেখাই দিই, youtube.com/lets এই ইউআরএল গেলে পাওয়া যাবে। হ্যাঁ ভিডিও youtube.com/letslearncoding, এখানে এই যে 19টার মতো ভিডিও আছে লারাভেল ইয়ে সহ। এখানে মোটামুটি একটা প্রজেক্টের অনেকখানি করা আছে। মানে ভালো পরিমাণ আছে, এটা দেখলে আচ্ছা ফ্রেমওয়ার্ক মেনলি যে কাজ করে সেটা হচ্ছে আপনি পিএইচপি শিখলেন, এটা দিয়ে বানাবেন। তো এখন এই যে যেমন আমি কাজ করতেছি, একটা জিনিস হয়তো খেয়াল করছেন, এই যে আমি এডিট আপডেট ডিলিটের কাজ করতেছি, প্রত্যেকবার যে কি আমার একই টাইপের কোড বারবার লিখতে হচ্ছে না। ক্যাটাগরির জন্য যে কোড করলাম, প্রোডাক্টের জন্য আমার সেম কাইন্ড অফ কোড লিখতে হচ্ছে, চেঞ্জেস হলো কি শুধু টেবিলের নামটা, কলামের নামগুলো। তো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলো আপনার সুবিধা করে কি, ওগুলো ঠিক একটু কাস্টমাইজ ওয়েতে এমনভাবে বানানো হয় যাতে পরবর্তীতে আপনাকে এই কোডগুলো এতবার বারবার লেখা না লাগে। এখানে ভ্যারিয়েবলের কথা যদি চিন্তা করি, চেঞ্জেস কি হলো শুধু আমার প্রোডাক্টের নামটা, কলামের নামটা। হ্যাঁ যেমন আমি যেটা করতে পারতাম, এই যে অ্যাড বা এডিট যেটার কথাই বলি, আমি যদি পুরো পোর্শনটাকে একটা ধরো ফাংশনের মধ্যে লিখে রাখতাম, যে এই ফাংশন প্যারামিটার হিসেবে টেবিলের নাম নিবে, তাইলে কি আমি টেবিলের নামটা পাস করে দিলে সে ইন্টারনালি এই কাজগুলো করে দিত। আবার আমি শুধু কলামের নামগুলো বলে দিব, তাহলে সে কলামগুলো ইনসার্ট করতো। তাহলে হয়তো কি আমার শুধু 2টা জিনিস পাস করলেই আর ভিতরে সেই কাজগুলো করে দিত একবার কোড লেখা হইলেই। তো ওই ফ্রেমওয়ার্কের লাইব্রেরিগুলো ওই রকম, যেই কাজগুলো আমাদের কমন বারবার করা লাগে ওই কাজগুলোকে সে আমাকে হচ্ছে যে ওইভাবে মানুষজন কোড লিখে রেডি করে রাখছে। আমি জাস্ট করি কি, জানি যে এই কাজটা করার জন্য এই মেথডটা বা এই ক্লাসটা আছে, আমি ওই ক্লাসটা লোড করি, ওই মেথডটা কল করি, আর মেথডের মধ্যে জাস্ট আমি জিনিসগুলো পাস করে দিই বুট স্টেপের মতো। বুট স্টেপে যেমন কি আপনি নর্মালি সিএসএস দিয়ে একটা মানে
তৈরি করতে গেলে টেমপ্লেট সিএসএস এর সব কোড একেবারে এ টু জেড আপনাকে লেখা লাগতো, আর বুটস্ট্র্যাপে কি করি, ফাইলটা অ্যাড করি, ক্লাসগুলো কল করে দিই, ঠিক ওই রকম সেম। এটাও পিএইচপি ফ্রেমওয়ার্ক, মানে ফ্রেমওয়ার্ক বলতে এই জিনিসটাই বোঝায়। তো বুটস্ট্র্যাপ যেমন সিএসএস এর ফ্রেমওয়ার্ক, লারাভেল তেমন পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। তো ওই রকম বিভিন্ন ধরনের একটা ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক অনেকগুলোই আছে, কোড ইগনিটর, কেক পিএইচপি, জেন ফ্রেমওয়ার্ক। বর্তমানে যদি না খুব বেশি ডিফারেন্স পাই, সবগুলোর যদি আর্কিটেকচারাল লেভেল তারপরে হচ্ছে যে প্যাটার্ন বলা হয় একই, এখন ডিফারেন্স হয়তো কয়েক জায়গায় কি এক একটা একটু এক একটা ভাবে কাজ করে, হয়তো ক্লাসের নামগুলো ডিফারেন্ট, মেথডগুলো ডিফারেন্ট এই। এছাড়া একটা ফ্রেমওয়ার্ক জানলে আর একটা ফ্রেমওয়ার্ক ধরতে খুব বেশি সময় লাগার কথা না। আর ফ্রেমওয়ার্ক যদি শেখার ইচ্ছা থাকে লারাভেল অথবা সিম্ফনি, এই দুইটার যে কোনো একটা শিখলে বেটার। কোড ইগনিটর হচ্ছে যে আমি যখন 3-4 বছর আগে শুরু করছিলাম ওই সময় বিগিনারদের জন্য সবচেয়ে ফ্রেন্ডলি এবং ইজি ছিল আর কি, এখন লারাভেলটাই সবচেয়ে ইজি এবং এটাই মানুষজন হচ্ছে অনেক বেশি পরিমাণ ব্যবহার করতেছে। তো আমরা জাস্ট আজকে একটা পার্টে, জাস্ট ক্যাটাগরি পার্টে ধরেন বা প্রোডাক্ট পার্টে হচ্ছে ডিলিট করার অপশনটা অ্যাড করি। এখানে আমরা প্রোডাক্ট পেজে আছি, প্রোডাক্ট পেজে আমরা এখন একটা ডিলিট করার জন্য ঠিক এইভাবেই লিঙ্ক করে নিব। এখানে পেজের নামটা দিয়ে দেবো আমরা ডিলিট প্রোডাক্ট ডট পিএইচপি। এখানেও যেহেতু আমাকে আইডি ধরে ডিলিট করতে হবে, প্রোডাক্টের আইডিটা পাস করব, আর এটা ডিলিট, আমি চেক করি ডিলিট অপশন চলে আসছে। এখন আমার করতে হবে এই লিঙ্কে ক্লিক করলে যাতে ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে রিডাইরেক্ট হয়ে আবার এই পেজে আমাকে পাঠিয়ে দিবে। সো আমাকে ডিলিট প্রোডাক্ট নামে একটা ফাইল তৈরি করতে হবে। সো ফাইল তৈরি করলাম। হ্যাঁ, মানে পুরো রোটাকে ডাটাবেস থেকে ফালাই দিব। হ্যাঁ, কি হবে? অটোমেটিক বলতে ক্লিক করলে সে এই পেজে আসবে, ওইটার জন্য তো এখন আমি কোড লিখবো, এক্সিকিউশনটা এখানে হবে। হ্যাঁ, এক্সিকিউশন করে সাপোর্ট এই পেজে আবার আমি তাকে পাঠিয়ে দিব, এক্সিকিউশনের কাজটা এই ফাইলে হবে। সো এখানে আমরা এক্সিকিউশন করতেছি কিভাবে, আমরা ওই কুইরি লিখবো সেম, জাস্ট এই জায়গায় হবে কি ডিলিট কুইরি হবে। সো ডিলিটের কুইরি হচ্ছে ডিলিট অল, না এখানে তো জাস্ট ডিলিট ফ্রম প্রোডাক্টস, টেবিলের নামটা ডিলিট ফ্রম দিয়ে টেবিলের নামটা হোয়ার, জাস্ট ওই যে কোন কন্ডিশন ধরে আমি ডিলিট করতে চাই। হ্যাঁ, আমরা যেহেতু আইডি ধরে করব তাহলে আইডি ইকুয়াল টু আমার প্লেস হোল্ডারটা, আর এখানে তারপরে এখানে আমি যেই আইডিটা পাস করতেছি ওটাকে বাইন্ড করে দিতে হবে, বাইন্ড ভ্যালু, এবং এখানে যাচ্ছে হচ্ছে আইডিটা তো পাচ্ছি আমরা ওই যে ডলার গেটের মাধ্যমে, আইডি একটা ভিডিও এবং এটা এক্সিকিউট করলে এই কুইরিটা আমার রান হয়ে যাবে। এবং এটা যদি কুইরিটা রান হয়ে যাওয়া মানে আমার হচ্ছে এই আইডি, যে আইডিটা আসছে এটা প্রোডাক্ট টেবিল থেকে ডিলিট হয়ে গেছে, এবং ডিলিট হয়ে যাওয়ার পর আমি আবার চাইছি তাকে রিডাইরেক্ট করে এই প্রোডাক্টের লিস্টেই পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমি তখন লোকেশন তাকে আবার আমাদের প্রোডাক্ট লিস্টের পেজে পাঠিয়ে দিব। ওকে, সো এই জায়গাটুকুই সে হচ্ছে আমাকে ডিলিট করে দিবে। আমি রিফ্রেশ দিয়ে এখন যদি ডিলিটে ক্লিক করি, এটা এই যে ডিলিট হয়ে গেছে, এটাতেও ক্লিক করলে এই যেটাও ডিলিট হয়ে গেছে। আমি আবার যদি একটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট অ্যাড হলো। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি
ডিলিটের কাজ করতে পারি। আপনারা এই যে ক্রিয়েট, ডিলিট, আপডেট, ডিলিটের যতটুকু কাজ হলো এই কোডটুকুই যদি ভালো মতো স্টাডি করেন, দেখবেন যে অন্যান্য প্রোডাক্ট অ্যাড করা, তারপর যখন অর্ডার দেওয়া হবে, সব কাজ এই লজিকগুলোর মধ্যেই হয়ে যাবে। সব কোয়েরি বেসড। পিএইচপিতে বলতে কি আপনি যে কোনো সফটওয়্যারই করতে যান, ঘুরে ফিরে কিন্তু এই কাজগুলো, এই ডাটাবেস থাকবে যেখানে ডাটা স্টোর করবেন, আর এই ডাটা নিয়েই আপনার হয়তো রিড, আপডেট, ডিলিট এইসব কাজ করতে হবে। তো ম্যাক্সিমাম যে সব কিছুতে আপনি এগুলোই পাবেন। আচ্ছা, তাহলে ওই যে এসকিউএলটা আপনি ইউজ করতে চান, যেমন মাইএসকিউএল ব্যবহার করতে চাইলে মাইএসকিউএলটা ভালো মতো শিখতে হবে। ওগুলোরও অনলাইনে রিসোর্সেস আছে, ওই রিসোর্সেস দেখে আপনাকে শিখতে হবে। আচ্ছা, আচ্ছা, ওইটা দেখি আমি একটু খুঁজে তারপর শেয়ার করবো না। হ্যাঁ, মানে ওয়েব অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশন রিলেটেড সফটওয়্যার কাজ করতে গেলে ডাটাবেস লাগবেই। সো ডাটাবেজের নলেজটা ভালোই থাকতে হবে। হ্যাঁ, বড় কোনো প্রজেক্ট বা সিস্টেম তৈরি করতে গেলে ওই প্রজেক্টের স্ট্যাবিলিটি, এফিসিয়েন্সি মেইনলি ওই ডাটাবেস ডিজাইনের উপরই নির্ভর করে। হ্যাঁ, সমস্যা ফেস করতে হয়। তারপর আরেকটা সমস্যা ইনিশিয়ালি তুমি যদি যে প্রজেক্ট শুরুর সময় ডাটাবেস ডিজাইনটা ঠিক মতো না করতে পারো, একটা সিস্টেম রানিং হয়ে গেলে রানিং সিস্টেমে তো ডাটাবেস ডিজাইন করা খুবই টাফ, অনেক কিছু করতে হয়।